বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ খুলনা ও যশোর যাচ্ছেন। প্রথমে খুলনায় এবং পরে যশোরে জনসভায় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেবেন তারেক রহমান। খুলনার প্রভাতী স্কুল মাঠে আজ বেলা 11টায় বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে তারেক রহমান দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন ও অর্থনৈতিক পুনর্জাগরণের নানা পরিকল্পনা তুলে ধরবেন বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। দুপুরে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও দীর্ঘদিন পর প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য সকাল থেকেই প্রভাতী স্কুল মাঠে ভিড় করেন অসংখ্য নেতাকর্মী। জনসমাবেশ সফল করতে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান খুলনা জেলা বিএনপির শীর্ষ নেতারা। এই সমাবেশে বিগত সময়ের তুলনায় অনেক বেশি লোক জড়ো হবে বলে আশা করছেন আয়োজকরা। দর্শক, এই মুহূর্তে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, দীর্ঘদিন পর তো খুলনায় তারেক রহমানের আগমন ও নির্বাচনী জনসভা, তো এই জনসভা ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন, বিস্তারিত জানান। জ্যোতি, আপনি জানেন যে দীর্ঘ প্রায় 2 দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনায় আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনি এখানে নির্বাচনী জনসমাবেশে যোগ দেবেন। প্রধান অতিথি হিসেবে তিনি যোগ দেওয়ার কথা রয়েছে। খুলনার যে খালিশপুর প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয় মাঠে জনসমাবেশের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে কিন্তু বিএনপির খুলনা জেলার পক্ষ থেকে বলা হয়েছে যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আপনি জানেন যে বিগত সমাবেশগুলোর মতো এই সমাবেশটিতেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা থেকে হেলিকপ্টার যোগে খুলনাতে অবতরণ করবেন। এরপর তিনি এই খালিশপুরে যে প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেই মাধ্যমিক বিদ্যালয়ে যে স্থানীয় বিএনপি আয়োজিত জনসমাবেশে যোগ দেবেন। প্রায় 2 দশক পর তিনি এখানে আসার আজকে যে এখানে তিনি এসে সমাবেত হবেন, দলীয় নেতাকর্মীরা অত্যন্ত উৎফুল্ল এবং তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখবেন। তিনি সবশেষ এসেছিলেন যখন ইউনিয়ন প্রতিনিধি সভা করা হয়েছিল এবং ছাত্র প্রতিনিধি সভা করা হয়েছিল। সেই সমাবেশে তিনি যোগ দিয়েছিলেন খুলনাতে। 22 বছর পরে তিনি এখানে আসছেন বলে আমাদের দলীয় নেতাকর্মীরা জানিয়েছেন। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে কী বক্তব্য রাখেন। তবে ধারণা করা হচ্ছে যে যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এবং বিএনপির নেতৃত্বাধীন যে জোট রয়েছে সেই জোটের মনোনীত যেসব প্রার্থী রয়েছে সেই প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য তিনি আহ্বান জানাবেন এবং যাতে প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে আগামীতে যে সংসদ গঠিত হবে সেই সংসদে যাতে প্রতিনিধিত্ব করতে পারে এবং সর্বাধিক সংখ্যক আসনে যাতে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করতে পারে সেটির জন্য তিনি দিক নির্দেশনা দিবেন। এছাড়া বরাবর তিনি যেটি করেন যে বিভিন্ন স্থানে গেলে তিনি যেসব সমস্যা দেখেন সেই সমস্যাগুলো তিনি সমাধানের জন্য আশ্বাস দেন এবং তিনি যে তার থিঙ্কের কথা বলেছেন, প্ল্যানের কথা বলেছেন, পরিকল্পনার কথা বলেছেন, সেই পরিকল্পনার কিছুটাও হয়তো তিনি উপস্থাপন করবেন। তবে খুলনাবাসীর দাবি এটি শিল্পাঞ্চল হিসেবে পরিচিত। এই শিল্পাঞ্চল তারা বলেছেন যে অনেকটা প্রায় মৃত। এই শিল্পাঞ্চল যাতে আবার পুনরুজ্জীবিত হতে পারে এবং খুলনাতে যেসব শিল্প কারখানা রয়েছে সেগুলো যাতে আরও গতিশীল হয় এবং যেগুলো বন্ধ রয়েছে সেগুলো যাতে চালু করার উদ্যোগ নেওয়া হয়, সেই বিষয়ে হয়তো তিনি তারেক রহমান আশ্বাস দেবেন এমনটি প্রত্যাশা করছেন খুলনাবাসী। তবে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় মাঠ রয়েছে এখানে দুপুর 12টায় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাত থেকেই কিন্তু বেশ কিছু নেতাকর্মী এখানে অবস্থান করেছেন এবং সকাল থেকে বিভিন্ন জেলা এবং উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা এখানে আসতে শুরু করেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই মাঠের মধ্যে এখনও বিপুল সংখ্যক লোক জড়ো হয়েছে। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই দলীয় নেতাকর্মীরা এখানে এসে দলে দলে মিছিল নিয়ে যোগ দিচ্ছেন। ওয়ার্ড, ইউনিয়ন এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে তারা এসে এখানে জড়ো হচ্ছেন এবং স্লোগানে মুখরিত করে তুলছেন এবং তাদের হাতে প্লেকার্ড শোভা পাচ্ছে এবং ফেস্টুন শোভা পাচ্ছে। অর্থাৎ দলীয় যেসব আসনে, সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন তাদের পক্ষে প্লেকার্ড এবং ফেস্টুন নিয়ে তারা এই মাঠের মধ্যে জড়ো হচ্ছেন। আয়োজকরা যেটি জানিয়েছেন অর্থাৎ খুলনা
মহানগর এবং জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কিছুক্ষণ আগে কথা হয়েছিল। তারা বলেছেন যে এই সমাবেশটিকে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হিসেবে গড়ে তুলতে চান তারা, যাতে করে তারেক রহমান যেহেতু দীর্ঘ 2 দশক পর এই খুলনাতে আসছেন, সেহেতু তারা এখানে বিপুল সংখ্যক জনসমাগম করতে যাচ্ছেন, যাতে করে বিগত দিনে যেসব সমাবেশ হয়েছে সেই সমাবেশগুলো যাতে সমাবেশের চেয়েও বেশি লোক যাতে এখানে সমাগম ঘটে সেটি তারা ব্যবস্থা করেছেন। তবে সবশেষে যেটি বলা যায় যে তারেক রহমান খুলনায় আসার পর তিনি দলীয় নেতাকর্মীদেরকে যে নির্দেশনা দেবেন তাদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য, সেই নির্দেশনা পালন করতে তারা নিজ নিজ এলাকায় ছুটে যাবেন এবং বিএনপির মনোনীত প্রার্থীদেরকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য জনমত গড়ে তুলবেন এবং যাতে করে নির্বাচনের দিন তারা ভোর থেকে, যেটি তারেক রহমান বলেছেন যে তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ গিয়ে প্রতিটি কেন্দ্রে পড়তে হবে এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র থেকে গণনা করে এবং উপজেলা পর্যায়ে যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে, নির্বাচন কর্মকর্তার কার্যালয় রয়েছে, সেখান থেকে ফলাফল নিয়ে তারা বাড়ি ফেরার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এবং দলীয় নেতাকর্মীরা সেটি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সবশেষ যেটি তারেক রহমান আসবেন, এই জনসভাটি দুপুরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তারেক রহমান আসার পর এই খুলনার যে খালিশপুরে প্রভাতী মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ে জনসমাবেশে তিনি বক্তব্য দেবেন এবং এটি দেওয়ার পর তিনি যশোরের উদ্দেশ্যে হেলিকপ্টার যোগে আবার রওনা দেবেন। যশোরে আরেকটি সমাবেশ হবে, সেখানেও তিনি যশোর এবং আশেপাশের যে জেলা এবং উপজেলা রয়েছে সেই জেলাগুলোর নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। খুলনার খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপি আয়োজিত সমাবেশ থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ চট্টগ্রাম ও কক্সবাজারের 5টি স্থানে আয়োজিত সমাবেশে যোগ দেবেন। সকালে মহেশখালীতে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরপর কক্সবাজার শহরের বাহাটছড়াস্থ বীর মুক্তিযোদ্ধা মাঠে 11 দলীয় ঐক্যের জনসভায় যাবেন তিনি। বেলা 11টা নাগাদ লোহাগড়ার পদুয়ায় সমাবেশে যোগ দেবেন ডাক্তার শফিকুর রহমান। দুপুর 2টায় সীতাকুণ্ড এবং সবশেষ বিকেল 5টায় চট্টগ্রাম মহানগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। সমাবেশগুলো সফল করতে প্রশাসনকে অবহিত করা সহ মঞ্চ প্রস্তুত ও সার্বিক প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেছেন, ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় জামায়াতে ইসলামী বিদেশি শক্তির সঙ্গে গোপন যোগাযোগে লিপ্ত হয়েছে। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সঙ্গে দ্বিমুখী আচরণ করছে দলটি। রবিবার বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর শিশু পার্কে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর 4 আসনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। আমার কৃষক ভাইদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, আমার মুরব্বীদেরকে বলবো, আমার পর্দার সম্মানিত মা বোনদেরকে বলবো, আসেন আমরা যদি আজকে ইসলামের পক্ষে, হাত পাকা প্রতীকের পক্ষে, যদি ন্যায়ের পক্ষে, যদি আমরা ভোট দিয়ে, যদি আমার জাকির হোসেন ভাই সহ বাংলাদেশের সমস্ত হাত পাকা প্রতীকের প্রার্থীদেরকে আমরা বিজয় করতে পারি, তাহলে আমাদের যে আশা, আমাদের যে চাওয়া, আমাদের যে পাওয়া, আল্লাহর রহমত অল্প দিনের ব্যবধানে আমাদের এই দেশটাকে স্বর্ণের বাংলাদেশ দেখতে পারবো ইনশাআল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রার্থীদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। চায়ের দোকান থেকে শুরু করে বাজার, পাড়া মহল্লায় সবখানে এখন ভোটের আলোচনা। ভোটাররা বলছেন, সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করাই তাদের লক্ষ্য। সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে জাকারিয়া মাহমুদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুর। তাঁত শিল্প সমৃদ্ধ এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন। 1991 থেকে 2001 সাল পর্যন্ত এ সময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল। 2008 সাল থেকে আওয়ামী লীগের দখলে থাকলেও এখন এটি আবার নতুন করে আলোচনায় এসেছে কে জিতবে এবার।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী এবার বিএনপি তার হারানো আসনটি পুনরুদ্ধারে ও এনসিপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। গ্রাম থেকে শুরু করে হাটবাজার, মোড়ের চায়ের দোকানে সবখানে কে এগিয়ে কে পিছিয়ে তা নিয়ে চলছে আলোচনা। যিনি আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে পাশে থেকে একসঙ্গে কাজ করতে পারে ওই রকম যোগ্য একজন শিক্ষিত প্রার্থীকে আমরা চাচ্ছি। আমাদের সাজাদপুর যে উন্নয়ন করবে সেরকম প্রার্থী আমরা চাই, তাকে আমরা ভোট দেব। সাজাদপুর সৎ লোক আসুক। সাজাদপুর পৌরসভার মধ্যে যানজট, অটোরিকশার কাফালি এবং রাস্তাঘাটের উন্নয়ন। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি প্রার্থী। তবে সহজে ছাড় দিতে রাজি নয় প্রধান প্রতিদ্বন্দ্বী এনসিপি সহ অন্যান্য দলের প্রার্থীরা। ঐতিহাসিকভাবে একসময় এটা ধানের শীষের একটা দুর্গ হিসেবে পরিচিত ছিল। মধ্যের বছরগুলোতে বিভিন্ন কারণে বিভিন্ন নির্বাচন না থাকায় পরিস্থিতিটা আরেক রকম হয়ে গিয়েছিল। তো আমরা মানুষের মধ্যে একটা আশা দেখতে পাচ্ছি। আমাকে আপনারা যদি এমপি নির্বাচন করেন, মানে আমার তারা মার্কায় ভোট দিয়ে, তখন আমি আমার যে কাজগুলো আছে সেগুলো বাস্তবায়ন করব। সিরাজগঞ্জ ৬ এই আসনে মোট 4,80,908 জন ভোটারের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 11 জন প্রার্থী। প্রচার প্রচারণা খুব ভালোভাবেই হচ্ছে। আর কিছু জায়গায় আমরা প্রতিবন্ধকতার শিকার হচ্ছি, কারণ যখন প্রতিপক্ষ বুঝতে পারছে মাঠের অবস্থান আমাদের দ্রুত খুবই ভালো হয়ে যাচ্ছে এবং সেই জায়গা থেকে আমাদের মাইকিং বা কয়েকটা জায়গায় আমাদের এরকম বাধার সম্মুখীন হয়েছে। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাদারীপুর ৩ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নিজেদের নির্বাচনী ইশতেহার তুলে ধরছেন। উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। আর ভোটাররাও এবার দেখে শুনে সৎ শিক্ষিত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচন করবেন। তবে ভোট কেন্দ্রের পরিবেশ যেন শান্তিপূর্ণ ও ভয় ভীতিমুক্ত থাকে এই প্রত্যাশা ভোটারদের। বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি জিয়াউদ্দিন লিয়াকত। সামনে আসছে শুভদিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে মাদারীপুর ৩ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। শেষ সময় এসে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের নির্বাচনী ইশতেহার তুলে ধরছেন। উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও আইন শৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। কালকিনি ও ডাসার উপজেলা এবং মাদারীপুর সদর উপজেলার অন্তর্ভুক্ত 5টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে গণসংযোগ, পথসভা, উঠান বৈঠক ও মাইকিং। নির্বাচনী ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলো। আমরা এবার সুন্দর একটি নির্বাচন দেখতে চাই। সেই সুন্দর নির্বাচন করার লক্ষ্যে আপনারা সকলে সতর্ক থাকবেন, সকলে আগ্রহী থাকবেন, সকলে ভোট কেন্দ্রে আসবেন। মাদারীপুর 3 আসনে বিএনপি, জামাত ইসলামী বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ মোট 5 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সামাজিক দ্বন্দ্ব নিরসন, যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা, নেশামুক্ত সমাজ গড়ব এবং সবাই মিলে আমরা গড়ার জন্য যে সুন্দর সহ অবস্থানের পরিবেশ দরকার, সেই ধরনের একটি পরিবেশ আমরা মাদারীপুর 3 আসনে তৈরি করব। নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সক্রিয় রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন পূর্ব সময়ে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ সকল বাহিনী তাদের কর্মকৌশল ঠিক করে ফেলেছে যেন জনগণ শান্তিতে নির্বিঘ্নে ভোট দিতে পারে। পাশাপাশি আমরা সকল কেন্দ্রে যেন সিসি ক্যামেরা আওতাভুক্ত হয় সেই চেষ্টাও আমরা করে যাচ্ছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এমন প্রত্যাশা সাধারণ ভোটারদের। তারা চান ভোট কেন্দ্রের পরিবেশ থাকুক শান্তিপূর্ণ ও ভয়ভীতিমুক্ত। সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে প্রার্থীরা। আর ভোটাররা এবার সচেতন, তারা দেখে শুনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে সংসদে পাঠাতে চায়। তবে ভোট কেন্দ্রের পরিবেশ ভয় ও ভীতিহীন রাখতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন সাধারণ ভোটাররা। জিয়াউদ্দিন লিয়াকত, মাই টিভি, কালকিনি। নারায়ণগঞ্জের ফতুল্লার গুরুত্বপূর্ণ শিবু মার্কেট থেকে পোস্ট অফিস সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভাঙাচোরা, খানাখন্দ, কাদা ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। শতাধিক কলকারখানা ঘিরে থাকা এই সড়কে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। স্থানীয়দের অভিযোগ, শিবু মার্কেট এলাকায় ট্রাফিক ব্যবস্থা থাকলেও বেশিরভাগ সময় সেখানে পুলিশ থাকে না।
ফলে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরানো সম্ভব হচ্ছে না। প্রতিনিধি শাহাবুদ্দিনের তথ্যচিত্রে তামান্না সাদিকার রিপোর্ট। নারায়ণগঞ্জের ফতুল্লায় শিবু মার্কেট এলাকায় প্রতিদিনই তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সড়কের সরকারি জায়গা দখল করে অবৈধ দোকান, গাড়ির কাউন্টার ও যত্রতত্র অটোরিকশা দাঁড়িয়ে থাকায় স্বাভাবিক যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। এখানে ডিস্ট্রিক্ট যে গাড়িগুলো আছে, যে কাউন্টারগুলো, এই কাউন্টারগুলো বাসগুলো এখানে থাকে। এই বাসের কাউন্টারগুলো যদি আমাদের এই যে স্টেডিয়াম এই সাইডে দিয়ে দেয় তাহলে আমাদের মনে অনেক ভালো হয়। এখানে ট্রাফিক ব্যবস্থা না থাকার কারণে এই যানজট নিয়মিত লেগে থাকতেছে। আর এই যানজটের কারণে আমরা সাধারণ পথচারী থেকে শুরু করে বিভিন্ন যানবাহন ভোগান্তির শিকার হয়। সকাল থেকে রাত পর্যন্ত যানজটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও রোগীবাহী যানবাহন। অনেক সময় অ্যাম্বুলেন্সও আটকে থাকছে। এখানে যে সকল অটো ড্রাইভাররা আছে তারা কোনো নিয়মকানুন মেনে চলে না। তারা ইচ্ছে মতো গাড়ি রাখবে, রাইখা তারা ধরেন যে লোকাল বাস পর্যন্ত তারা আটকা রাখে। ইহাতে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেই জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমি জোর অনুরোধ জানাচ্ছি। এলাকাবাসীর দাবি দ্রুত অবৈধ স্থাপনা উচ্ছেদ, অটোরিকশার জন্য নির্দিষ্ট স্ট্যান্ড এবং নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে। তামান্না সাদিকা, মাই টিভি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ৩ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু নির্বাচিত হলে শরীয়তপুর জেলাকে আধুনিক শরীয়তপুরে রূপান্তরিত করবেন বলে জানিয়েছেন তিনি। তার নির্বাচনী এলাকায় ভেদেরগঞ্জ উপজেলার ৬গাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জনসভায় এসব কথা বলেন। ৬গাঁও ইউনিয়ন হাইস্কুল মাঠে আয়োজিত জনসভায় শরীয়তপুর জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভুট্টো মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ৩ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দলীয় নেতাকর্মী ও ৬গাঁও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অপু ভাইকে দেবে ইনশাআল্লাহ। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব শরীয়তপুরকে নিয়ে যে পরিকল্পনা, সেখানে শরীয়তপুরকে একটি আধুনিক শিল্প শহর এবং আধুনিক কৃষি নির্ভর অর্থনীতি তৈরি করার জন্য তারেক রহমানের প্ল্যানের মধ্যে শরীয়তপুর আছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে নির্বাচনী জনসভা ও গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। রবিবার বিকেলে সাদুল্লাপুর হাইস্কুল মাঠে ১১ দলীয় জোট সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত জনসভায় ১১ দলীয় জোট সমর্থিত গাইবান্ধা ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা নজরুল ইসলাম লেবু উপস্থিত কর্মী, সমর্থক ও ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় তিনি সাদুল্লাপুর উপজেলা শহরকে পৌরসভায় রূপান্তর, চাঁদাবাজি, টেন্ডারবাজি প্রতিরোধ করার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের পুকুরজনা বাজারে ধানের শীষের সমর্থনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী। জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান টোটন, নির্বাচনের প্রধান সমন্বয়কারী মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, বিএনপি নেতা ও সাবেক মেয়র মোশতাক আহমেদ পিনু সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। আমাদের বিদ্যালয়গুলো, আমাদের মাদ্রাসাগুলোর দুরবস্থা দেখছেন, আমাদের প্রাইমারি স্কুলগুলোর দুরবস্থা দেখছেন, আমাদের হাই স্কুলগুলোর দুরবস্থা দেখছেন, কলেজ ইউনিভার্সিটি তো আমাদের নাই। আমরা তো শুধু অনুন্নত অবহেলিত না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর ২ আসনে জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর মাহমুদ হোসেন বাকাউল তার নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে ব্যাপক প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন।
নির্বাচনী এলাকার বিভিন্ন হাটবাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণের পাশাপাশি আলোচনা সভা, জনসভা ও উঠান বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে নিজের রাজনৈতিক ভাবনা এবং দলের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরছেন। তবে প্রচারণার পাশাপাশি নির্বাচন নিয়ে শঙ্কার কথাও তুলে ধরেছেন জামায়াত প্রার্থী ডক্টর মাহমুদ হোসেন বকাউল। তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচার চলাকালে তার কর্মী ও সমর্থকদের উপর হুমকি ধামকি ও হামলার ঘটনা ঘটছে। এছাড়া রাজনগর ইউনিয়নের একটি ক্লাব ঘরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং নারী কর্মীদের প্রচারণায় বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি করেন তিনি। চট্টগ্রামে কেমন বাংলাদেশ চায় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আব্দুল্লাহ মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাভ বাংলাদেশ পার্টির প্রেসিডেন্ট মিজানুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাই টিভি চট্টগ্রাম ব্যুরো চিফ হাজি মোহাম্মদ নুরুল কবির। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। বক্তারা দেশের বর্তমান প্রেক্ষাপটে একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরেন। প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে চট্টগ্রামের ১৩২টি বৌদ্ধ বিহারের অনুকূলে অনুদানের চেক বিতরণ করা হচ্ছে। গতকাল রাতে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে সংশ্লিষ্ট বৌদ্ধ বিহারগুলোর ভান্তে ও অধ্যক্ষ পাশাপাশি সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এসব চেক হস্তান্তর করা হয়। বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি অধ্যাপক ববি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার হুসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এবং অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ উদ্দিন। দিনাজপুরে কর্মরত গণমাধ্যম কর্মীদের জন্য নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক 2 দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে জেলার 40 জন সংবাদকর্মীকে নিয়ে দিনাজপুর প্রেস ক্লাব হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মশালার শেষ দিন গতকাল সনদপত্র বিতরণের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার শেখ সাদেক আলী, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, ইউনেস্কো প্রতিনিধি শাকিল এম ফয়সাল, সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের সভাপতি সাদাকাত আলী খান, সাধারণ সম্পাদক মাহফিজুল ইসলাম রিপন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।